খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। আজও ডাকাতদের প্রথা মেনে মশাল জ্বালিয়ে হয় মানিকরার কালী পুজো। দেবীর চোখ ঢেকে বলিদানের প্রথা আজও অটুট রয়েছে। নানান অলৌকিক কাহিনী। ডাকাতদের হাতের কালী পুজো বর্তমানে সার্বজনীন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উমার বিদায়, শ্যামার আগমন, প্রতীক্ষার 5 দিন। প্রাচীন রীতি মেনে এখনো মশাল জ্বালিয়ে পূজিতা হন মানিকরা কালী তথা ডাকাত কালী। ডাকাতদের হাতে পূজিতা দেবী এখন মানিকরা কালী নামে পরিচিত। শোনা যায় ডাকাতদের দল নাকি প্রায় 300 বছরেরও বেশি সময় আগে ওপার বাংলা বর্তমানের বাংলাদেশ থেকে পুনর্ভবা নদী পেরিয়ে রাতের অন্ধকারে জঙ্গলে ঘেরা মানিকরায় দেবীর পুজো দিতে আসতেন। সূর্য ওঠার আগেই পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেতেন ডাকাতরা। সময়ের সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে। ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত পুজোর বেদি খুঁজে পেয়েছিলেন, আর এরপর থেকেই বংশ পরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হতো। এখন জমিদারি নেই, গ্রামের সকলে মিলেই এই পুজো করেন। মালদহের হাবিবপুর ব্লকের মানিকরা কালী এখন সার্বজনীন। জনশ্রুতি, কোনো এক সময় গ্রামে শাখা ফেরি করতে এসেছিলেন শাখারি। গ্রামের পথে একটি মেয়ে তার কাছে শাখা পড়তে চায়। শাখারি তার হাতে শাখা পরিয়ে দেন, কিন্তু দাম চাইতেই বলেন তার কাছে পয়সা নেই, শাখার দাম তার বাবা দেবেন। কালী মন্দিরের সেবায়েতকে তার বাবা বলে সম্বোধন করেন। শাখারি কালী মন্দিরে গিয়ে যথারীতি সেবায়েতের কাছেই শাখার দাম চাইতেই অবাক হয়ে যান ওই সেবায়েত। তিনি জানান তার কোনো মেয়ে নেই, কিন্তু কে শাখা পড়েছে। হঠাৎই তার নজর যায় পাশের পুকুরের দিকে। দেখতে পান জলের ওপরে একটি মেয়ে 2 হাত উঁচু করে রয়েছে। 2টি হাতে রয়েছে একজোড়া নতুন শাখা। মুহূর্তে সেবায়েত বুঝে যান ওই মেয়ে আর কেউ নন, স্বয়ং মা কালী। মুহূর্তের মধ্যে শাখার দাম মিটিয়ে দেন তিনি। লোকমুখে শোনা যায় পুজোর গভীর রাতে চক্ষুদান এবং পাঠা বলির সময় এই দেবী মূর্তি কেঁপে ওঠে, সামনের দিকে ঝুঁকে পড়ে, যাতে মূর্তিটি না নড়ে যায়। সেই জন্য আগে অবশ্য দেবী মূর্তিটিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখবার প্রচলন ছিল। এখন চক্ষুদান এবং পাঠা বলির সময় শুধুই দেবীর মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। পুজোকে ঘিরে 7 দিন ব্যাপী চলে জমজমাট মেলা এবং গানের আসর। এদিকে মানিকরা ডাকাত কালী ভক্তদের কাছে ভীষণই জাগ্রত। প্রত্যেক বছর এই কালী পুজোতে 2 থেকে 3 হাজার পাঠা বলি হয়ে থাকে। শুধুমাত্র মালদহ জেলা নয়, বর্তমানে রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও বহু ভক্তের সমাগম ঘটে। মাথার কাহিনী বলতে, আগে তো মানে ডাকাতেরা পূজা করতো, ডাকাতেরা পূজা করতো। তারপরে জমিদার পূজা করার পরে আজ আমরা এখন গ্রামবাসী বর্তমানে আছি। তো আমি তো কালীর বাবা বলে এখানে সেবাহিত আমি এখানে সবসময় থাকি মায়ের মন্দিরে। তো শাকারি মানে শাখা বিক্রি করতে যেত, এটা দিয়ে আমাদের কেনপুকুর একটা মানে বাজার লাগে। তো হঠাৎ করে একটা মেয়ে ছেলে বলতো যে বাবা আমাকে শাখা পরে দিয়ে দাও শাকারিকে। তো পড়ার পরে বলল যে পয়সা দাও। তো বলছে আমার বাবা দিবে। এই বলে বাবার কাছে পয়সা চাইলো, বলছে যে আমার বাবা দিবে। তখন হঠাৎ করে ওই মেয়েটা এরকম ওই যে সামনে আমাদের পুকুর আছে মায়ের মন্দিরের পাশে, তখন হাত দুটো দেখাইলো যে বাবা আমি শাখা পরে নিয়েছি, পয়সা দিয়ে দেন শাকারিকে। তারপরে এই যে আমাদের যখন পুজো, ধরেন এই যে পুজো আসছে সোমবার, আজকের বার, তো পুজোতে এই যে আমাদের পুজো করার পর যে পাঠা বলি হয় আর কি, চক্ষুদানের পাঠা। তখন আগে তো ডাকাতেরা মানে শিকল বাঁধানো থাকতো, তো আমরা তখন শিকল বাঁধি না, আমরা ওই মানে সাদা কাপড় দিয়ে ঘিরে দেই, চোখ দেখতে দেই না। আবার
চোখে আবার ওই যে আমরা পাটকাঠি ধরাই, জ্বালাই, আগুন জ্বালাই। পুজোর পরিস্থিতি তো ভালোই। এখন দোকান পাশার আসতে শুরু করেছে। আর বাকি মাত্র 8টা দিন পর মায়ের পুজো হবে। পুজোতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। মায়ের লীলা বহুত অনেক। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষদের সাহায্যে 25,000 টাকা দান করলেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, সম্রাট চক্রবর্তী ও তাপস দে। উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত মানুষের সাহায্যার্থে নিজেদের সাধ্য অনুযায়ী অর্থ সাহায্যের আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন পদাধিকারীরা উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত মানুষের সাহায্যার্থে অর্থ প্রদান শুরু করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সাংসদ, বিধায়ক সকলে অর্থ প্রদান করেছেন। সে মতোই পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, সম্রাট চক্রবর্তী, তাপস দে প্রত্যেকেই উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে দান করলেন 25,000 টাকা। এ বিষয়ে পৌর প্রধান সোমনাথ দে বলেন, যে ভয়াবহ দুর্যোগ তাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষের পাশে যেভাবে রয়েছেন, তিনি সকলের কাছে আবদার করেছেন যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির নামে যে যেরকম পারে যদি সাহায্য করে, সেই হিসাবে আমরা আজকে এসেছি। আমার দলের সভাপতি, দলের মুখপাত্র সম্রাট চক্রবর্তী রয়েছেন, আমাদের সিআইসি মেম্বার তাপস দে রয়েছেন, সম্রাট চক্রবর্তী তার বক্তব্য রাখছেন এবং আমরা আমাদের যে সামান্যটুকু অর্থ আমরা তুলে দেব। পৌর প্রতিনিধি সম্রাট চক্রবর্তী বলেন, একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল আজকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে উত্তরবঙ্গের মানুষের পাশে আছেন এবং এই প্রভূত ক্ষতি আমরা দেখেছি বিভিন্ন সময়ে। যে কোনো রাজ্যে যখন দুর্যোগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য করে এবং জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করে, এক্ষেত্রে বাংলার ক্ষেত্রে সেটা তো হয়নি। উল্টে বাংলার প্রাপ্য টাকা প্রায় 1,93,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার এই সময়ে আটকে রেখেছে। কিন্তু বাংলার মানুষ পাহাড়কে তাদের সঙ্গী বলে মনে করে। পাহাড় থেকে সমুদ্র নিয়েই বাংলার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এক এক করে তাদের হাতে যতটা কেউ ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে এই ত্রাণ তহবিল, ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এর যে অ্যাকাউন্ট, তাতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই 1 লক্ষ টাকা দিয়েছেন। আমাদের জেলা সভাপতি মাননীয় পার্থ ভৌমিক সাংসদ, তিনিও 1 লক্ষ টাকা দিয়েছেন। আরও বিভিন্ন নেতৃত্বরা তাদের সামর্থ্য অনুযায়ী এই দুর্যোগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকছে। আমরা আজকে পানিহাটি পৌরসভার মাননীয় চেয়ারম্যান সোমনাথ দে, মাননীয় পৌরপ্রধান পরিষদ সদস্য তাপস দে এবং আমরা শুরু করলাম। পানিহাটি থেকেও বিভিন্ন মানুষ, নেতৃত্বরা, আমাদের দলের কর্মীরা তাদের সামর্থ্য অনুযায়ী দেবে। আমরা প্রত্যেকে এই 3 জন 25,000 টাকা করে চেক যে মুখ্যমন্ত্রীর এই ত্রাণ তহবিলে, ডিজাস্টার ম্যানেজমেন্টের এই ত্রাণ তহবিলে দিচ্ছি। উত্তরবঙ্গের মানুষ ভালো থাকুন। দক্ষিণবঙ্গ সহ সারা বাংলা উত্তরবঙ্গের মানুষের পাশে আছে। আমরা একইভাবে চেষ্টা করব আবার আমাদের সুইজারল্যান্ড হয়ে উঠুক দার্জিলিং, পাহাড় আবার আমাদেরকে হাতছানি দিয়ে ডাকুক, পাহাড় আবার সকলের গন্তব্যস্থল হয়ে উঠুক। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ইছাপুর নবাবগঞ্জ অঞ্চলে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে মারধর, ঘটনাস্থলে মৃত্যু যুবকের। ইছাপুর নবাবগঞ্জ এলাকায় সরকারি হাসপাতালের সামনে সকালে খাবারের দোকানে খেতে গিয়েছিল শেখ সিজারুল হক। সেই সময় স্থানীয় বাসিন্দা সৌভিক দে, পেশায় আবকারি দপ্তরে কর্মরত, তার সাথে গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয়।
এরপরেই সৌভিক দে ও তার বোন সিজারুলের গাড়ি ভাঙচুর করে। সিজারুল তার বন্ধুদের ফোন করে ডাকে ঘটনাস্থলে। খবর পেয়ে পৌঁছায় সিজারুলের বন্ধু দিলীপ দাস। দিলীপ নোয়াপাড়া পৌরসভার কন্ট্রাকচুয়াল স্টাফ। দিলীপ দাসের সাথেও ঝামেলা করেন ওই সৌভিক এবং তার বোন। বচসা চলাকালীন সৌভিক আচমকায় দিলীপের বুকে আঘাত করে। এরপরেই দিলীপ অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ দিলীপকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ব্যারাকপুর ডাক্তার BN বসু মহকুমার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে ইছাপুর নবাবগঞ্জ এলাকায়। এই পুরো ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলে নোয়াপাড়া থানার পুলিশ তৎক্ষণাৎ অভিযুক্ত সৌভিককে গ্রেফতার করে। কিন্তু দিলীপের মৃত্যু মেনে নিতে পারছেন না তার বন্ধুরা। জানা যায় এই সৌভিক এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। আবকারি দপ্তরে কাজ করার কারণে তিনি সবাইকে হুমকি দিয়ে বেড়ান, ভয় দেখান। ঘটনায় এলাকায় শোকের ছায়া। লাইট, তারপরে স্ক্র্যাচ ফেলে, পুরো গাড়িতে স্ক্র্যাচ ফেলে ভরে রেখে দিয়েছে। এই যে এই মহিলাটা, দাঁড়াও, এই যে এই মহিলাটা, সবাই দেখে রাখো, সবাই দেখে রাখো। এই মহিলাটা কন্টাদারে থাকে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, এমার্জেন্সিতে নিশ্চয়ই রাস্তার একটা সাইডে রাখাই যায়। এই পাগল মহিলাটা বকবক করেই যাচ্ছে। বাড়ির লোকরা মেরে পালিয়েছে কেন? এখানে গাড়ি রাখা ছিল বলে গাড়ি ভেঙেছে বলে আমি আমার ছেলে বারণ করতে গেছে গাড়ি সরাও। ওর বাপের জায়গা, ওর বাপের জায়গাটা, এটা আমার বাপের জায়গা, ওইটা এইটা নয়, এটা নয়। আমি চাই কোনটা বাড়ি এখন নয়টা বাড়ি নয়, আমার সামনে নিয়ে আসে, আমি ওকে মারি। আমার একটাই ছেলে, অনেক ঠাকুরের কাছে গেছি, অনেক ঠাকুরের কাছে গেছি, তবে একটা সন্তান পেয়েছি আমি। আমার ছেলে দিলীপ দাস। সকালবেলা এসেছিল, খাওয়া দাওয়া করে এখানে গাড়ি রেখেছিল, ঠিক আছে? সকালে কি গাড়ি ছিল তো বলে? সাদা 4 চাকা গাড়ি ছিল। এই বাড়ির লোক যেহেতু বাড়ির সামনে গাড়ি রেখেছে, হ্যাঁ, উনি বললো খেয়ে আমি সরিয়ে দিচ্ছি, তারপরে শোনেনি বলে তক্কাতক্কি করে ওকে দিয়ে দেওয়ার মেরেছে। মারার পরে এই বাড়ির লোক সৌভিক রায়, বাবার নাম বিশ্বরূপ রায়, ঠিক আছে? একটা মেয়ে থাকে ওর পায়েল রায়, ঠিক আছে? মারপিট করে অসুস্থ ড্রেনে ফেলে দিয়েছিল, ওনাকে তুলে BN বোস নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে চিকিৎসার পরে উনি মারা যায়। লিট্টির দোকানে লিট্টি খেয়েছে গেলে, ওই নিয়ে গাড়ি রেখেছিল বাবা শেখ বাবাই। তা গাড়িটার জন্য গেলে ও সঙ্গে সঙ্গে ইট নিয়ে হেডলাইট ভেঙে দিয়েছে। তা এই আমার ফোন করে বলছে, ভাই গেলে হেডলাইট ভেঙে দিচ্ছে, তা গাড়ির ব্যাপার। আমি আসলাম গেলে, আমি জিজ্ঞেস করতে করতে আমি দিলীপ আমার সঙ্গেই এসেছিল, আমি এরকম হেডলাইট ভেঙে দিয়েছে। তা ওর বোনকে স্ক্র্যাচ করে দিয়েছে। আমি ওকে বললাম কি হলে এটা করলে কেন? তো ওই সময় দিলীপকে ঘুষি টাসা বুকে মারা চালু করে দিয়েছে। দিলীপ ড্রেনে পড়ে গেছে, দিলীপকে ড্রেনে লাথি দিয়ে ড্রেনে মারতে লেগেছে। এখানে এই ঝামেলা, তো আমাকে বললো যে গাড়িটা সরিয়ে দিতে। আমি ওই যার বাড়ির সামনে রেখেছিলাম গাড়িটা, তো সৌভিক দে। তো আমি গাড়িটা সরিয়ে দেওয়ার পর আমার গাড়িটা এসে ইটটা দিয়ে পিছন ব্যাকের যে লাইটটা আছে ওটা ভেঙে দিল। ওর বোন এসে পুরো স্ক্র্যাচ করে একাকার করে দিল আমার গাড়িটাকে, পুরো যাত্রা তাই করে দিল। করার পর আমি বললাম যে এরকম কেন করলো? তারপরে ঝামেলা হচ্ছিলো, তো আমি ও খবর পেয়েছি যে আমার সাথে ওখানে ঝামেলা হচ্ছে, তো এসেছি। এসে কথা কাটাকাটি হতে হতে ওকে ততক্ষণে ঘুষি মেরে দেয়। মেরে ও তো পড়ে যায়, ও রোগা ছেড়েছে ওই সৌভিক দিয়ে। তারপরে হসপিটালে নিয়ে আসতে শুনছি মারা গেছে। এই ধরনের ঘটনা ঘটেছে ওখানে, বাট এমনকি পুলিশের সাথেও ঘটেছে, ডাক্তারের সাথে ঘটেছে, আম পাবলিকের সাথেও ওনারা একই বিহেভ করেছে। সৌভিক শুনেছি নাকি আবগাড়িতে চাকরি করে, এইটাই আমরা যতটা জানি। আমিও ছেলেটাকে ঠিক মতন চিনতাম না, তো এখন শুনছি যে আবগাড়িতে চাকরি করে। তখন ওর নিজের কার্ড দেখি আমাদেরকে ঠেট করে যে আমি পুলিশে কাজ করি, এইসব বলে। এই সৌভিক রায়ের একটা বচসা বাঁধে। তারপরে প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে যে এখানে তাদের মধ্যে হাতাহাতি হয়, এবং হাতাহাতি হওয়ার পর দিলীপ দাস আহত হয়, এবং দিলীপ দাসকে তারপর এখান থেকে যখন BN বোসে নিয়ে গেছে
তখন বিএন বসে জানা গেছে যে তার মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত আমরা সৌভিককে এখান থেকে ওকে নিয়ে যাওয়া হয়েছে, আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি কিভাবে ঘটনা ঘটলো, সেগুলোকে আমরা পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করছি। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সারা রাজ্য জুড়ে সমস্ত ব্লকে চলছে তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠান। ঠিক তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের উদ্যোগে জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলনী অনুষ্ঠান। সারা রাজ্য জুড়ে তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠান চলছে সমস্ত ব্লকে। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের উদ্যোগে জেলা পরিষদে হলে বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন জেলা এবং রাজ্যের নেতৃবৃন্দরা। আগামী বছর বিধানসভা নির্বাচন, তাই এখন থেকে সংঘবদ্ধ হতে শুরু হয়েছে তৃণমূল। এই অনুষ্ঠানে বসে যাওয়া তৃণমূল কর্মী এবং এলাকার গুণীজনদের সংবর্ধনাও দেওয়া হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি প্রভাতী মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকের এই সম্মেলন জেলায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকা এমন 50 জন ব্যক্তিকেও সম্মাননা জানানো হয়। এছাড়াও কর্মীদের মনোবল চাঙ্গা করতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুব সভাপতি নির্মলা চক্রবর্তী। আমি মাইকের আওয়াজ বাইরে যাব আছে, তারপরে আমরা সঙ্গীত অনুষ্ঠানে যাব। সবাই একটু জোরে করে নিচ্ছি। আমি এরপরে কেশিয়ারি ব্লক থেকে যাদেরকে পেয়েছি তাদেরকে আমরা মঞ্চে আসার জন্য আমাদের জেলা পরিষদের সম্মানীয় জন্য অনিবেশদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা এরপরে অনুরোধ করব শ্রীকান্ত মাহাতো মহাশয়কে। জোয়ার আসছে বলে কিনা প্রত্যেকটা বিজয়া সম্মেলন জনসভার আকার ধারণ করছে। তাই আজকের এই সভা থেকে অখণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের আমরা বিজয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দিদি এবং অভিষেক ব্যানার্জিকে নিয়ে যে মিথ্যে প্রচার হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে নিয়ে যে মিথ্যে প্রচারগুলো হচ্ছে, পশ্চিমবঙ্গে এমন অনেক অনেক ঘটনাগুলো যেগুলো হয়নি সেগুলো ভুলভাল ভিডিও দিয়ে যে মিথ্যে প্রচার হচ্ছে, সেইগুলোকে তোমাদেরকে এইগুলো ফাইট করতে হবে অন সোশ্যাল মিডিয়া। ইলেকশন অবধি এটা কিন্তু দরকার, এটাই করতে হবে। এটাই শ্রীকান্ত মাহাতো উপস্থিত আছেন, বিধায়ক উত্তরা সিংহ হাজরা উপস্থিত আছেন। প্রতিটি ব্লক, প্রতিটি শহরে আমরা বিজয়া সম্মেলনী আয়োজন করছি। আজ নির্মাল্য খুব ভালোভাবে জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রিয় সভাপতি তার যুব বন্ধুদের, যুব সভাপতিদের নিয়ে, বৃদ্ধজনদের নিয়ে সম্মানীয় মানুষদের বরণ এবং বিজয়া সম্মেলনীতে তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। এটা খুব ভালো উদ্যোগ। এখন আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই নির্দেশ দিয়েছিলেন যে জেলার ব্লক ওয়াইজ যেমনি বিজয় সম্মেলনী হবে সেরকমই যুব তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও আমরা আজকে মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজয় সম্মেলনী অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত করছি, যেখানে আমাদের 15টি ব্লক টাউনের প্রত্যেক জায়গা থেকে বিভিন্ন গুণীজন মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে কৃতি অর্জন করেছেন, এরকম প্রায় 50 জনকে আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জানিয়েছি। বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার প্রতিটা জেলায় শুধু না, প্রতিটা ব্লকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান চলছে। কারণ বাংলার দুর্গাপুজো আমাদের শ্রেষ্ঠ উৎসব। সেই দুর্গাপুজো মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে ইউনেস্কো হেরিটেজ তকমা পেয়েছে। কার্নিভাল শুরু হয়েছে। বাংলার শ্রেষ্ঠ পুজো, বাঙালির শ্রেষ্ঠ পুজো বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারপরে মায়ের বিসর্জনের পরে আমরা বিজয়া সম্মেলন করি, যেখানে আমরা ছোটদেরকে আলিঙ্গন করি, বড়দের প্রণাম করি এবং আমরা সবাই মিষ্টি মুখ করি এবং সেই প্রথাকে বজায় রেখে
মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বাংলার প্রতিটা ব্লকে বিজয় সম্মেলন করছে। এখানে পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। বন্যা দুর্গতদের পাশে মানবিক মুখ, নিজেদের অর্থে ত্রাণ পৌঁছে দিলেন ধূপগুড়ি ব্লকের কমিউনিটি হেলথ অফিসাররা। বন্যার পর বিপর্যস্ত ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা জলঢাকা নদীর জলে প্লাবিত হয়েছে। গধেয়ারকুঠির গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি, কুরসামারি, হোগলাপাতা ও নলডোবা সহ আশেপাশের গ্রামগুলি। প্রায় ৪,৫০০ মানুষ আজও গৃহহীন। সরকারি সহযোগিতায় প্লাস্টিকের তাঁবুতেই চলছে তাদের অস্থায়ী জীবনযাপন। এই কঠিন সময় পাশে দাঁড়ালেন ধূপগুড়ি ব্লকের কমিউনিটি হেলথ অফিসার। তারা গত ৫ই অক্টোবর থেকে টানা এখনো পর্যন্ত পায়ে হেঁটে দুর্গম এলাকায় গিয়ে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, এমনকি অসুস্থদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজও করছেন নিরলসভাবে। এবার সেই মানবিকতার ধারাবাহিকতাকে নিজেদের বেতনের অর্থ থেকে কিনে আনলেন ত্রাণ সামগ্রী, শীত বস্ত্র, কম্বল, শুকনো খাবার, শিশু খাদ্য ও প্লাস্টিকের মাদুর। এদিন এইসব সামগ্রী তারা নিজেদের হাতে তুলে দেন বন্যা দুর্গত মানুষদের হাতে। কমিউনিটি হেলথ অফিসারের উদ্যোগে খুশির হাসি ফুটেছে দুর্গত মানুষদের মুখে। শুধু পেশাগত দায়িত্ব নয়, মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে তারা প্রমাণ করলেন সেবাই আসল ধর্ম। যে বিগত 5 তারিখ থেকে বন্যা এফেক্টেড হয়েছে মানুষজন। তো আমরা আমাদের ধূপগুড়ি ব্লকের যারা সিএইচও আছি এবং আমাদের সাথে যারা কিছু বন্ধুবান্ধব আছে তারা, প্লাস হচ্ছে বালুরঘাটের একটা এনজিও আছে যার নাম হচ্ছে পথের দিশা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের তরফ থেকে কিছু সহায়তা আমাদের করা হয়েছে। তো আমরা আজকে এখানে কিছু ব্ল্যাঙ্কেট, মোটামুটি 105টা আমরা ব্ল্যাঙ্কেট নিয়ে এসে এখানে আমরা লাইন লিস্ট করে নিয়েছিলাম প্রথমে, যাতে প্রত্যেকটা মানুষ, এই এরিয়ার মানুষজন আছে, তাদের সবার কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায়। কিছু এটা হচ্ছে আমাদের ধূপগুড়ি যারা সিএইচও আছে, কমিউনিটি হেলথ অফিসার আমরা যারা আছি ধূপগুড়ি ব্লকের, তারা হচ্ছে এই হোগলাপাতা এরিয়ায় আমরা 100টা পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি। কি বললেন? স্বাস্থ্যকর্মীরা ছিল, কি কি কম্বল দিল, একটা পাটি দিল, দেখলাম আজকে একটা ব্ল্যাঙ্কেট দিল আর একটা শীতল পাটি দিল। এটা তো উপকার হবে, ভালো। ঠান্ডা দিন আসতেছে, আমাদের তো সব কিছু তো মনে যে ভাইসা চলে গেছে, এখনকার আমাদের তো আর কিছু নাই। এখন মনে করেন যে এরাই অনেক জায়গাতে নাই, আমাদের অনেক সাহায্য করতেছে। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। ব্যারাকপুর সুকান্ত সদনে অনুষ্ঠিত হলো ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। ব্যারাকপুর সুকান্ত সদনে অনুষ্ঠিত হলো ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। দুর্গাপুজোর পর বাঙালি মতে বিজয়া দশমীর রেওয়াজ হয়ে থাকে। প্রত্যেকের বাড়ি যান, মিষ্টি ভাগ করে চলে কোলাকুলি আনন্দ বিনিময়। এখন রাজনীতিতে একইভাবে শুরু হয়েছে বিজয়া দশমীর পরম্পরা। ঠিক সেই রকমই সুকান্ত সদনে অনুষ্ঠিত হলো ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা উত্তম দাস, ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা সম্রাট তপাদা সহ ব্যারাকপুর পৌরসভার সমস্ত পৌরপিতা, পৌরমাতা এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব এবং কর্মীরা। মঞ্চ থেকে সমস্ত ওয়ার্ডের কর্মীদের সম্বর্ধিত করা হয় এদিন। আর যখন উঠেছেন আপনারা একবার গানটা এইখানেই আমরা জনমশাইকে ছিলেন এনারা শেখ মেহতা।
অন্যদিকে বিজেপির এমএলএরা যারা ছিলেন ঘুরে 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 যাদব আর বিজয়া করছেন, এটাই আমাদের দলের এখন অনেকগুলো প্রোগ্রাম আমাদের আছে। আমি একটু মঞ্চে ডেকে নেব উত্তরীয় পড়াবার জন্য, উত্তরীয় দিয়ে সম্পাদনা। দলীয় কর্মীদের শুভ বিজয়া, সবাইকে শুভ বিজয়া জানানো হলো এবং আগামী দিন যেসব উৎসব হচ্ছে সেসব নিয়েও তাদেরকে আগাম শুভেচ্ছা দেওয়া হলো এবং বলা হলো 26 ইলেকশন আসছে, সবাই এখন কোমর বেঁধে নামতে হবে, মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে হবে, যা যা দরকার আছে প্রয়োজন জিনিসপত্র সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, এসব নিয়ে কথা হলো একটা নিজেদের মধ্যে। পরিষ্কার হিসাব এলাকার মানুষ যাদের জানে, এরা দীর্ঘদিন ধরে এখানে আছে, গত সব ভোটার লিস্টে এদের নাম আছে, তাদের নাম যদি ওরা বাদ দিতে চায় এখন সময় বিজ্ঞাপন বিরতির। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। ভাঙড়ে শাসক দলের নেতাদের মদতে ডিজিটাল জুয়া, দাবি নওশাদ সিদ্দিকীর। সবাই আইএসএফ এর লোক, পাল্টা দাবি শওকতের। অনলাইন জুয়ার নেশায় মজেছে 8 থেকে 80 বয়সের মানুষ। ভাঙড়ের হাতিশালা 6 লেনের টালির ঘরের প্রতিদিন জমছে ভিড়। স্কুল পড়ুয়া থেকে বেকার যুবক সবাই লটারির নামে ক্যাসিনো জুয়ার মত্ত। কেউ বাজারের টাকা নিয়ে ঢুকে সর্বশান্ত হয়ে ফিরছে, কেউ আবার টিফিনের টাকা খরচ করছে জুয়ায়। অভিযোগ, বছর বছর ধরে চলছে এই বেআইনি ব্যবসা। পুলিশ একবার দুবার অভিযান চালিয়েও কিচ্ছু কম্পিউটার বাজেয়াপ্ত করলেও ফের শুরু হয়েছে সেই জুয়ার আসর। তাদের দাবি, স্থানীয় রাজনৈতিক নেতাদের মদতেই চলছে এই কারবার। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতার এক ব্যবসায়ীর কাছ থেকে সফটওয়্যার ভাড়া নিয়ে এই জুয়া চলছে। কিভাবে প্রশাসনের চোখকে ধুলো দিয়ে এই অনলাইন জুয়া চলছে তা নিয়েই প্রশ্ন তুলছেন এলাকাবাসী। বিধায়ক নওশাদ সিদ্দিকী, বিস্ফোরক অভিযোগ, তৃণমূলের বড় নেতারাই এই ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত। পুলিশের একাংশই ভাগ নিচ্ছে। অবিলম্বে এই অনলাইন জুয়া বন্ধ করা হোক, এমনই দাবি জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। আমার কাছে খবরটা আছে, খবরটা এসে পৌঁছেছে। অলরেডি এআরএস একবার সেখানে অভিযান চালিয়েছিল, আবার নতুন করে শুরু হয়েছে। আমার কাছে কিছু ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে, তার ভিডিও ফুটেজের সত্যতা এখনো যাচাই করিনি। তবে এটা নিয়ে আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে নিশ্চিতভাবে আমি কমপ্লেন করব। এর আগে কলকাতা পুলিশের সিপি স্যারের কাছে বেশ কয়েকটা বিষয় কমপ্লেন করেছিলাম, কাজ হয়েছিল। যে আমার কাছে খবর ছিল এই ভাঙড়ের কোনো একটা এলাকায় এই গাঁজার ব্যবসা চলছিল মুদিখানার দোকান থেকে। তো উপযুক্ত প্রমাণ দিয়েছিল, আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে পাঠিয়েছিলাম। পরবর্তীতে খোঁজ নিয়েছি যে ওখানে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে তুলে নিয়ে গেছে এবং ওটা বন্ধ করেছে। সুতরাং এইটা যারা তৃণমূলের ছত্রছায়া থেকে, তৃণমূলের তাবড় নেতা এই ক্যাসিনোর সাথে যুক্ত আছে, আমার কাছে খবর আছে যে তারা যদি ইমিডিয়েট ওগুলো বন্ধ না করে, আমি কলকাতা পুলিশের যিনি সিপি সাহেব আছেন তাকে জানাবো। সেখানে না হলে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখবো। তবে আশা করছি সিপি সাহেবের কাছে খবর জানালে এটা বন্ধ করবে, কারণ এগুলো মেনে নেওয়া যায় না। আরে মানুষ এমনি আর্থিকভাবে দুর্বল, যা কামাচ্ছে সন্ধ্যাবেলায় গিয়ে সেখানে সব উড়িয়ে দিয়ে চলে আসছে।
আর এই উড়ানোর টাকাটা তৃণমূলের নেতারা একটা অংশ নিচ্ছে, আর পুলিশের একটা অংশ এই টাকাটা থেকে ভাগ পেচ্ছে। সব পুলিশ নয়, একটা অংশ পাচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। অন্যদিকে ক্যানিং পশ্চিমের বিধায়ক শওকত মোল্লা দাবি এই জুয়ার মাস্টারমাইন্ড হচ্ছে আইএসএফ, তবে এর প্রতিকার করার জন্য অবশ্যই তিনি প্রশাসনের সঙ্গে কথা বলবেন। ওইটা প্রশাসন আগে একটু মদত করেছিল, মানে বন্ধ করেছিল, এখন প্রশাসনের দ্বারা ফের পয়সা দিয়ে ঘুষফুস দিয়ে ফের জুয়াটা চালু করেছে। তো এইসব এলাকার গরিব মানুষ ছেলেপিলে সব 400 টাকা জোন খেটে ওই আস্তে আস্তে ওই জুয়া খেলি বাড়িতে দুধ কেনা পয়সা পায় না, তাতে বাড়ি বউদের সাথে অশান্তি, ঝগড়া, ঝামেলা, মানে বিভিন্ন রকম হয়েছে। মানুষের বাচ্চাদের বুকে ভাত দিতে পারে না, বাজারঘাট করতে পারে না। তাই এইসবগুলো আমি প্রশাসনকে বলবো যে অবিলম্বে ব্যবস্থা করুন। যে কজন জুয়া চালাচ্ছে সব কথা ওই ভণ্ডর লোক, সব কটাই ওই ভণ্ডর লোক। নিজের চরিত্রকে ঠিক করে অন্যকে দোষ দেবে, নিজের লোকজন কি করছে আগে দেখুন। কারোর নামে এআই পিকচার করে পোস্ট করছে, কারোকে যারা সন্তান বলে গালাগালি করছে, কারোর কলা গাছের বাগান রাতের অন্ধকারে কেটে দিচ্ছে, কারোর লম্বু গাছের বাগান আজকে রাত্রে কেটে দিয়েছে। এরপরে লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলতে? আমরা পারি অনেক কিছু, কিন্তু আমরা করবো না। আমরা ভাঙড়ের মানুষের কাছে এই বিচারটা দিচ্ছি, এই বিচারটা ভাঙড়ের মানুষ করবে। যে আজকে তৃণমূল কংগ্রেসের মিটিং আসার জন্য চোরের মতো, ডাকাতির মতো রাত 2টোর সময় কারোর কলা গাছ কেটে দেওয়া, কারোর লম্বু গাছ কেটে লক্ষ লক্ষ টাকা ক্ষতি করা, এটা একটা কাপুরুষের কাজ বলে আমি আপনাদের মনে করি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিক, নিউজ বঙ্গ টাইম। জলপাইগুড়ি শহরের মাঝে ডাম্পিং গ্রাউন্ড আর তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। ডাম্পিং গ্রাউন্ডের প্রতিবাদে বাসিন্দাদের সঙ্গে নিয়ে সরব কংগ্রেসের কাউন্সিলর। জলপাইগুড়ি শহরের মাঝে ডাম্পিং গ্রাউন্ড আর তা নিয়েই রাজনৈতিক চাপানুতো তুঙ্গে। ডাম্পিং গ্রাউন্ডের প্রতিবাদে বাসিন্দাদের সঙ্গে নিয়ে সরব কংগ্রেসের কাউন্সিলর। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের তোপ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই আন্দোলন। এদিন মানববন্ধনের মাধ্যমে শহরের মধ্যে ডাম্পিং গ্রাউন্ডের প্রতিবাদে রাস্তায় নামলেন বিভিন্ন স্তরের বাসিন্দারা। জলপাইগুড়ি শহরে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের পাশে নদীর পাড়ে মোহনবাগান এভিনিউর পাশে যথেচ্ছভাবে বর্জ্য ফেলা হচ্ছে। এর জেরে এলাকায় কার্যত ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। পাশে স্কুল, দুর্গন্ধের জেরে ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারছে না। নদীর পাড়ে আগে অনেকেই হাঁটতে আসতেন, দুর্গন্ধের জেরে এখন আর কাউকে আসতে দেখা যায় না। পরিবেশ দূষণের পাশাপাশি দৃশ্য দূষণও চলছে, কিন্তু হেলদোল নেই পুরসভার। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এই এলাকা সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড। 2021 সাল থেকেই সেখানেই বজ্র ফেলা হচ্ছে। বিধানসভা ভোটের মুখে আন্দোলনের মানে কি? এই এলাকায় 38 লক্ষ টাকা ব্যয়ে এই এলাকায় শেড করা হয়েছে, যাতে এখান থেকে বজ্র দুর্গন্ধ না ছড়ায়। এই এলাকায় একটা খাস জমিও রয়েছে, সেখানে প্রমোটিং করার চক্রান্ত চলছে। জলপাইগুড়ি শহরে 2 লাখ মানুষের বাস, রোজ বিপুল বজ্র উৎপন্ন হয়। সেই বজ্র এখানে পৃথকীকরণ করা হয়, এরপর সেখান থেকে বজ্র নিয়ে চলে যাওয়া হয় বালাপাড়ায়। সেখানেই বজ্র থেকে তৈরি হয় সার। শ্রমিক মহাশয়কে আমি অনুভব বাবু দীর্ঘদিন থেকে এই এলাকায় থাকেন, দেশবন্ধুপুরের বাসিন্দা। এই এলাকায় ভৌগোলিক চিত্র কি বলবো, জলপাইগুড়ি পৌরসভায় যারা এখন রয়েছেন তারাও মানুষ, তাদেরও সৌবুদ্ধি রয়েছে। এই তাদের সৌবুদ্ধি উদয় হবে, কারণ মানুষের স্বার্থেই আজকে এই গন্ধমুক্ত সুন্দর পরিবেশ গঠন করার লক্ষ্যে এই আন্দোলন। শুধু আমি সবসময় বিশ্বাস করি যে পৌরসভা অস্বীকার করবে না, আমাদের পাশে দাঁড়াবে। এই আন্দোলনকে যাদের সার্থক হয় সেই প্রয়াস তারা নেবে। ধন্যবাদ। জলপাইগুড়ি শহরের মধ্যে যে কয়টা জায়গা রয়েছে যেখানে মানুষ একটু শ্বাস নিতে পারে, শুদ্ধ অক্সিজেন রয়েছে, তার মধ্যে কমলা নদীর এই যে স্পার, কমলা নদীর তীরবর্তী 24 নম্বরের এই ওয়ার্ডের এই অংশ, যেখানে জলাভূমি রয়েছে, জলজ প্রাণী রয়েছে, জলজ উদ্ভিদ রয়েছে, যেখানে সামনে নদী, একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যেখানে সকালবেলায় এসে ভালো ওয়েদার থাকলে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। সেই জায়গায় পৌরসভা অবিবেচকের মতন একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করেছে, সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডকে প্রত্যাহার করে নেওয়ার জন্য এই এলাকার পরিবেশ যে বিষিয়ে উঠেছে,
তার বিরুদ্ধে, এখানকার আগামী প্রজন্ম যে বিষাক্ত অক্সিজেন নিতে বাধ্য হচ্ছে তার জন্য। এবং এখানে একদিকে স্কুল রয়েছে, একদিকে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন রয়েছে, একদিকে নদী রয়েছে, একদিকে ইন্ডোর স্টেডিয়াম রয়েছে এবং ঘনবসতিপূর্ণ। আপনি আপনার ক্যামেরাটা ঘোরালেই দেখতে পাবেন যে চারিদিকে আবাসন রয়েছে, বাড়ি রয়েছে, তার মাঝখানে কখনো ডাম্পিং গ্রাউন্ড হতে পারে, শহরের নোংরা করতে পারে, এটা কিন্তু মানুষ কল্পনাই করতে পারে। আমরা চাচ্ছি অবিলম্বে পৌর প্রশাসন এখান থেকে ডাম্পিং গ্রাউন্ড সরিয়ে নিক এবং আমাদের যে প্রাকৃতিক পরিবেশ ছিল, এখানকার সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশকে ফিরিয়ে দিক। এখানকার মানুষ শ্বাস নিতে চায়, শুদ্ধ অক্সিজেন নিতে চায়। এখানে হাজির করেছি, তারা বেডে শুয়ে রয়েছে, তারা অক্সিজেন মাস্ক নিয়ে বসে রয়েছে। এই দৃশ্য যেন আমাদের বাস্তবে কখনো দেখতে না হয়। আমরা চাইছি এখনো যারা আমাদের আন্দোলনে সামিল হননি বিভিন্ন কারণে, খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এবার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রেকর্ড করলো নদিয়া জেলা। হাজার প্রকল্প নদিয়ার সংকল্প, এর মাধ্যমে সূচনা হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের। এবার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রেকর্ড কাটল নদিয়া জেলা। এবার এই প্রকল্পের নানাবিধ কাজ শুরু হতে চলেছে নদিয়ায়। একদিনে 1000 কাজের সূচনা হবে এই কাজের মাধ্যমে, আর সেই কারণেই এই কাজের নামকরণও করা হয়েছে হাজার প্রকল্প নদিয়ার সংকল্প। উল্লেখ থাকে গত আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় গোটা রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, যার মধ্যে নদিয়া জেলা অন্যতম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প নজিরবিহীন সাড়া ফেলেছে মানুষের মধ্যে। পাড়ায় পাড়ায় পৌঁছে গিয়ে মানুষের সমাধান করাটাই মূল লক্ষ্য ছিল এই প্রকল্পের মধ্যে দিয়ে। নদিয়া জেলায় 6300 স্কিমের মধ্যে দিয়ে অন্যতম রয়েছে 1000 স্টিক ওয়াক, যেখানে নদিয়ার গর্ব হাজার প্রকল্প নদিয়ার সংকল্প। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের এই কাজের সফলতা নিয়ে এক বিশেষ সাংবাদিক বৈঠক আয়োজন করা হয় নদিয়া জেলা শাসক দপ্তরে। উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা শাসক অনিশ দাশগুপ্ত, এছাড়াও ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র, ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক সহ প্রশাসনিক শীর্ষ কর্তারা। জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, আমাদের সাংসদ মহুয়া মৈত্র মহাশয়, অতিরিক্ত জেলাশাসক আছেন, ডিআইসি সাহেব আছেন, আপনারা সকলে আছেন। এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করছি, কারণ এত শর্ট টাইমের মধ্যে সমস্ত প্রশাসনে যারা কর্মকর্তা আছে প্লাস জনপ্রতিনিধিরা টিম ওয়ার্ক হিসাবে আজকে কিন্তু এটা করা সম্ভব হয়েছে। এটা কন্টিনিউয়াসলি চলবে, আগামী দিনে আবার ফেজ ওয়াইজ আবার কাজ শুরু হবে। তো অ্যাট এ টাইম আমরা আগামী ফ্রাইডেতে এটা শুরু করতে চলেছি। আপনারা শুনলেন আমরা একটা নামকরণ করেছি হাজার প্রকল্প নদিয়ার সংকল্প। সেই হিসাবে প্রত্যেকটা জায়গায় আমাদের সমস্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন এবং আধিকারিকরা থাকবেন, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করছি। আশা করব সকলের প্রচেষ্টায় টিম নদিয়া ভালো জায়গায় আগামী দিনে। প্রশাসন সূত্রে এই কাজে বেশিরভাগটাই এলাকায় সোলার আলো, অঙ্গনারী কেন্দ্রের উন্নয়ন সহ একাধিক প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে দুর্গাপুজোর রেশ কেটে গেলেও নদিয়ায় রয়েছে এখনো একাধিক পুজোর মরশুম, আর তার আগে প্রশাসনের এহেন উদ্যোগকে উৎসবের এক বড় উপহার বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। সোলার স্ট্রিট লাইটের ডিমান্ড গ্রামাঞ্চলে সব থেকে বেশি, কারণ আমাদের পথশ্রী বা অন্যান্য রাজ্য সরকারের প্রকল্পে প্রচুর রাস্তা তৈরি হয়েছে, এখন লাইটের ডিমান্ড মানুষের কাছে আছে। সেই জন্য আমরা এখনো পর্যন্ত মোট যত প্রকল্প পেয়েছি সেই প্রকল্পের মধ্যে প্রায় মোর দেন 30% হচ্ছে কি কেবল লাইটের প্রকল্প আমাদের কাছে এসছে। তো অনেক কিছু কমিউনিটি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড লোকেদের থেকে এসছে, ওইগুলি আমরা ওই হিসাবে যেমন উপকৃত হবে লোকেরা ওইভাবেই আমরা ঘুরেছি। আর অনেকগুলি ওখানেও আরও যারা অপশন মানে আমরা নিজে আধিকারিক স্তরেও আমরা এটা পার্কুলেট করিয়েছিলাম যে এইগুলি স্কিমসও যদি ওরা না ভেবে থাকে তাহলে ওটাও আমরা জানিয়ে রাখি যদি ওনাদের ইচ্ছা হয়। তো এই সব মিলে অনেকগুলি কমিউনিটি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড সব স্কিম ধরো। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি
আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.